ইসলামী ব্যাংকের যে প্রায় ৫,৫০০ স্টাফের যে চাকরি চলে গেছে, এটাকে কেন্দ্র করে পটিয়াতে আন্দোলন চলতেছে। পটিয়াতে এই আন্দোলনের জন্য একটা প্রেস ক্লাব, একটা প্রোগ্রাম হয়েছে, একটা কোনো পার্টির ব্যানার না। আমি ওইখানে গেছিলাম, গিয়ে দেখলাম যে এটা কমপ্লিট পলিটিক্যাল ব্যাপার। জামায়াতে ইসলামী এবং ইসলামী ব্যাংকে ওরা সমর্থক, একজন আরেকজনের পরিপূরক, এসবই তারা চান্স নিছে এবং জামায়াত ইসলামীকে আচ্ছাভাবে গালাগালি করছে। তো আমি প্রোগ্রামে চান্স পাই নাই, আমি আসরের নামাজ পড়তে গেছি, এসে দেখি প্রোগ্রাম শেষ। কিছু সাংবাদিক ভাই আমার সামনে উপস্থিত হয়ে বলছে, স্যার আপনি বক্তব্য রাখেন। ওইখানে আমি ক্লিয়ার করতে পারিনি, যদিও অপ্রস্তুত ছিলাম। আমি আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, বর্তমান ইসলামী ব্যাংকের 82% মালিক মাসুদ সাহেব, এস আলম গ্রুপ। সুতরাং এই মালিকানা এখনো চেঞ্জ হয় নাই। ইসলামী ব্যাংকের নীতি নির্ধারক হচ্ছেন এখন বর্তমান প্রশাসক, যে বাংলাদেশ ব্যাংকের যে প্রশাসক এরা, এবং বাংলাদেশ ব্যাংক। যেহেতু মাসুদ সাহেব নাই, উনি এখন নাই, তাহলে ইসলামী ব্যাংকের যে সমস্ত ডিসিশন মার্কেটে আসতেছে, এগুলোর সঙ্গে জামাতের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। কিন্তু পলিটিক্যাল ফায়দা হাসিল করার জন্য জামাতকে ওরা সমালোচনা করতেছে, যেন পটিয়ার মাঠে জামাতের প্রার্থীর ভোটকে কেন্দ্র করে ওরা এই কাজটা করতেছে। আমার এটাই মনে হয়েছে। কিন্তু জামাত ইসলামী এবং ইসলামী ব্যাংক এখন সমার্থক না, এক সময় ছিল। এই হচ্ছে মূল কথা। একজন প্রশাসক চাইলেও তো এতগুলো লোক একসাথে ছাঁটাই করতে পারেন। এখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বা বাংলাদেশ ব্যাংকের কোনো দেখতে পাচ্ছেন কিনা আপনার ধারণা? এখানে ইসলামী ব্যাংকের যিনি এমডি বর্তমান, 29শে আগস্ট যে প্রথম পরীক্ষার কথা বলছিল, তখন জামাতের পক্ষ থেকে জোর দাবি জানাইয়া পরীক্ষাটা স্টপ করছিলাম। ব্যক্তিগতভাবে আমরা চিটাঙে কিছু নেত্রী, আমাদের একজন সেন্ট্রাল লিডারও ছিলেন সাথে, আমরা ওনাদের কাছে আর্জি করছি যে আপনারা স্টপ করেন, কীভাবে করবেন এটা আপনারা জানেন। ওনারা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে এটাকে মোটামুটি স্টপ করেছে। মাঝখানে ব্যাংকের এমডি সাহেব উনি অস্ট্রেলিয়া গেছেন, যাওয়ার সময় ডিএমডিকে এই দায়িত্বটা দিয়ে গেছে। তো ডিএমডি সাহেব এটা করেছেন। তো সুতরাং ওই জন্য একটা কাজ সাজাইছে, এমডি সাহেব একটা রিস্ক নেয় না, পরে না হয় ওনার থাকা অবস্থায় কেন করলো না এটা। যাই হোক, আমাদের সঙ্গে যেটা কথা ছিল যে আমরা নির্বাচন এটা নিয়ে মুখোমুখি হচ্ছে, আপনারা যদি এটা করেন আমাদের নির্বাচনের জন্য এটা খুব ক্ষতি হবে। তো ওরা তখন বলছিল যে নির্বাচিত সরকার আসলে তো এটা হবে না, আর এই জন্য তারা এটা করতেছে। তো আমরা এখনো চেষ্টা করতেছি কিভাবে এটার সমস্যার সমাধান করা যায়। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ওদের সঙ্গে যোগাযোগ মেনটেন করে চলতেছে, আমাদেরকে আশ্বস্ত করেছে যেন কোনো একটা সুষ্ঠু সমাধান। এখানে একটা কথা বলতে চাই, আমার সঙ্গে 3 জন সমন্বয়ক দেখা করেছেন আন্দোলনের। ওরা শুধু একটা কথা, 2টা কথা বলছে, স্যার আমরা আন্দোলন চালিয়ে যাব, আমরা আমাদের ব্যাপারে আন্দোলনের চূড়ান্ত দেওয়ার জন্য আমরা যে কর্মসূচি দেব, আপনারা শুধু প্রত্যেকটা পার্টি সমর্থন দেবেন। আমি তাদেরকে বলছি আমার পার্টির পক্ষ থেকে আমি আপনাদেরকে বলে রাখতে চাই অ্যাডভান্স, আমরা এটার জন্য সমর্থন, আপনাদের কাছে সমর্থন থাকবে, অবশ্যই সমর্থন থাকবে। আপনারা মাঠে আন্দোলন চালিয়ে যান, কারণ আন্দোলন না হলে ওরা মীমাংসার জন্য আসবে না। হ্যাঁ, এটা ওদেরকে আমি বুদ্ধি দিয়েছি। আর ওরা শুনছে নাকি 18 তারিখ হাইকোর্ট খুলবে, ওইখানে এজেন্ডা হিসেবে তা আসবে। কিন্তু 18 তারিখের আগে 17 তারিখে ওরা আরেকটা ডেট দেবে পরীক্ষা নেওয়ার জন্য, তারা এটাও অ্যাটেন্ড করবে না। ইতিমধ্যে যাদের চাকরি গেছে তারা লোকালি ওরা কেসের জন্য চিন্তা করতেছে লেবার কোর্টে ওরা কেস করবে,
যাদের চাকরি চলে গেছে। আর একটা কথা হচ্ছে, যাদের চাকরি যায় নাই তাদের ফার্স্ট ওয়ার্ক বন্ধ করছে, ব্যাংকের অ্যাকাউন্ট জব্দ করছে, যেটা ফৌজদারি অপরাধ। এটার জন্য তারা আরেকটা কেস করতে পারে। তাহলে লয়ারের সঙ্গে যোগাযোগ করে যা করতে হবে করো, আমাদের পক্ষ থেকে আমরা 100% তোমাদের সমর্থন থাকবে তোমাদের প্রতি। আমি ওই দিন গেছিলাম যে শুধু তোমাদের সঙ্গে একাত্মতা ডিক্লেয়ার করার জন্য, তোমাদের সঙ্গে আমরা একাত্মতা ঘোষণা করার জন্য। তবে এটা তো সত্য, এদের তো কোনো দোষ নাই, দোষ থাকলে মাসুদ সাহেবের। হ্যাঁ, আমরা আল আরফা ব্যাংকের যখন 550 মতো ছেলের চাকরি চলে গেছে, তখন আমাদের মাথায় আসছে যে আল আরফা ব্যাংক তো ইসলামী ব্যাংকের মতো দেউলিয়া হয় নাই, সবচেয়ে ভালো ফরমে আছে ইসলামী ব্যাংকের মধ্যে আল আরফা ব্যাংক, ওদের কেন চাকরি যাচ্ছে? হ্যাঁ, তখন আমাদের মাথায় আসছে যে ইসলামিক ব্যাংকিং এর উপর একটা ট্রেড দিচ্ছে ওরা। এটা আমাদের মাথায় আসছে যে ইসলামিক ব্যাংকিংকে হেয় করার জন্য এই কাজগুলো করা হচ্ছে। এটা আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আমরা বলছি যে আপনারা চিন্তা করেন, আমার মনে হচ্ছে এটা। অবশ্যই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাঠি না নাড়লে এরা কিভাবে নড়ে? হ্যাঁ, আমাদের কেন্দ্রীয় নেতারা তো এই যে যেটা পরীক্ষা হেল্ড আপ করছিল, এটা তো গভর্নর জানেন কি জন্য উদ্ভূত পরিস্থিতির জন্য এরা করছিল, কিন্তু আবার কেন যেন আবার ওরা আবার এটা করলো, এটা আমাদের বুঝে আসে না। অবশ্যই গভর্নর জড়িত, তো এটার সঙ্গে গভর্নর জড়িত, এটা মানবিক ব্যাপার। তো আপনি এই যে 5,500 ছেলের পরিবার চলতেছে, তাদের উপর ডিপেন্ড করতেছে, এখানে ম্যাক্সিমাম তো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে ফেলে। হ্যাঁ, তো এদের উপর তো ফ্যামিলি ডিপেন্ডেন্ট। গভর্নর তো আর আমার কথা শুনবে না। আমরা সেন্ট্রালি বলছি যে গভর্নরকে কনভিন্স করার জন্য আমি মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে বলছি। উনিই পারবেন স্পেশাল অর্ডার দিয়ে এটা স্টপ করতে। এটা আমার পরামর্শ। এটা সেন্ট্রাল লিডাররা চিন্তা করবে যেটা কিভাবে করা যায়, কেমন করা যায়। আমি তো এটাও বলছি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি 3 শূন্যের পৃথিবী চায়। 1 শূন্য হচ্ছে কার্বন মুক্ত পৃথিবী, আরেক শূন্য হচ্ছে বেকার মুক্ত পৃথিবী, আরেক শূন্য হচ্ছে দারিদ্র্য মুক্ত পৃথিবী। তাহলে বেকার মুক্ত পৃথিবী দেখলে এতগুলো ছেলে যে বেকার হচ্ছে, কারো চাকরির বয়স 7-8 বছর, কারো 5 বছর 6 বছর এবং বেশি আছে, এরকম কিছু আছে অফিসার। তাহলে এরা কোথায় যাবে? তাহলে ওনার দৃষ্টি আকর্ষণ করা উচিত এই বেকারত্বের অভিশাপ থেকে জাতিকে চট্টগ্রামবাসীকে মুক্তি দেওয়ার জন্য। উনি চট্টগ্রামের মানুষ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।